তো বন্ধুরা, এই কিছুদিন আগে আমি একটা হরর মিস্ট্রি মুভি দেখেছি যার নাম হচ্ছে সামার অফ 84। আর এই মুভিটা 2018 সালে রিলিজ হয়েছিল। এই ফিল্মটাকে তিনজন মিলে ডিরেক্ট করেছেন, যাদের নাম হচ্ছে আনোক উইসেল, ফ্রাঙ্কুইস সিমার্ড আর ইওহান কার্ল উইসেল। IMDb-তে রেটিং হচ্ছে 6.7 স্টার্স আউট অফ 10 আর রটেন টমেটোজে ইটস 72% ফ্রেশ উইথ দ্য অডিয়েন্স স্কোর অফ 66%। তো আজকের ভিডিওতে আমরা সামার অফ 84 এর গল্পটাকে ব্রিফলি জেনে এই ফিল্মের ব্যাপারে কিছু ডিসকাশন করব। এখন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো নাও উইথ দ্যাট সেড লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো ফিল্মের শুরুতেই আমরা ডেভি নামের একটা ছেলেকে দেখতে পাই যে 1984 এর অরিগন সাবওয়েতে থাকতো। ডেভি নিজের সামার ব্রেকে পেপার বয়ের কাজ করত। এরপর ডেভি নিজের ভয়েস ওভারে বলে যে গরমের সময় সবচেয়ে ক্রেজি জিনিস হয়, আর এটা বলে সে নিজের স্টোরি বলতে শুরু করে, যেটা আমরা পুরো মুভির থ্রু দেখতে পাই। ডেভির লোকালিটি মানে কেপ মেতে 13টা ছেলে গায়েব হয়ে গিয়েছিল, আর এই কেসগুলোতে একে অপরের সাথে কোনো কানেকশনই ছিল না। একদিন লোকাল পুলিশের কাছে একটা অ্যানোনিমাস লেটার আসে, যার মধ্যে কেউ একজন ওই মার্ডারগুলোর রেসপন্সিবিলিটি নেয়। আর ওই ইনসিডেন্টের পর থেকে ডেভি তার প্রতিবেশী ম্যাকির ওপর সন্দেহ করতে শুরু করে। এখানে আমি তোমাদের বলে দিই যে ম্যাকি হচ্ছে এই শহরেরই একটা পপুলার পুলিশ অফিসার, কিন্তু এদিকে ডেভির কাছে ম্যাকির বিরুদ্ধে কোনো সলিড প্রুফ ছিল না, তাই সে নিজের এসব থিওরিগুলো তার বন্ধুদের সাথে শেয়ার করে। কিন্তু ডেভির বন্ধু উডি, ফ্যারাডে আর ইটস তার কথাগুলোকে ইগনোর করে দেয়, কেননা ডেভি সবসময় কনস্পিরেসি থিওরি আর আরবান লেজেন্ডসের ব্যাপারে কথা বলতো। কিন্তু ডেভি যখন একটা ছেলের গায়েব হয়ে যাওয়ার কথা বলে, যাকে সে কিছুদিন আগে ম্যাকির ঘরে দেখেছিল, তখন ডেভির বন্ধুরা ডেভিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ওদের গ্রুপ এখন ম্যাকির ডেইলি রুটিনকে অবজার্ভ করতে শুরু করে, যার ফলে তারা জানতে পারে যে ম্যাকি অনেক আজব আর সাসপিসিয়াস অ্যাক্টিভিটি করে। যেমন সে প্রতি সপ্তাহে গার্ডেনিং করার সব সরঞ্জাম আর মাটি কিনত, আর কাজে যাওয়ার সময় সে একটা বড় পাড়া ব্যাগ নিয়ে যেত, আর তার সাথে সে রাতের অন্ধকারে জগিং করতে বেরোতো। ওদের গ্রুপের ইনভেস্টিগেশন করতে করতে একদিন তারা ঠিক করে যে একটা ওয়াকি টকি ম্যাকির ঘরে প্ল্যান করবে, কিন্তু ওদের এই মিশনের সময় ম্যাকি তাদেরকে দেখে নেয়, যার ফলে ডেভি অনেক চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবে যে হয়তো ম্যাকি তাদের এই ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে পেরে গেছে। এর পরের রাতে ম্যাকি যখন জগিং করতে বেরোয়, তখন ডেভি আর তার বন্ধুরা একটা প্ল্যান বানায় যাতে করে তারা ম্যাকির ওপর ইনভেস্টিগেট করতে পারে। ইনভেস্টিগেশনের সময় উডি আর ফ্যারাডে একটা গাড়ির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিছু কন্টেনার্স দেখতে পায়, যেগুলো ম্যাকির স্টোরেজে ছিল। অন্যদিকে ডেভি আর ইটস রক্তে ভরা একটা শার্ট দেখতে পায়, যেটা ম্যাকির গার্ডেনে পড়েছিল, আর ওই শার্টটা সেই গায়েব হয়ে যাওয়া ছেলেটারই ছিল যাকে ডেভি কিছুদিন আগে ম্যাকির ঘরে দেখেছিল। ডেভির ধারণা ছিল যে ম্যাকি ওই গায়েব হয়ে যাওয়া ছেলেদেরকে মেরে তাদের বডিগুলোকে কোথাও ডিসপোজ করে দেয়, তাই সে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে যাতে করে সেই ডেড বডির গন্ধ কারোর নাকে না যায়। এরপর ডেভি আর তার বন্ধুরা ডেভির প্যারেন্টসের কাছে গিয়ে সবকিছু বলে, কিন্তু ডেভির প্যারেন্টস তাদের কথাগুলোর ওপর বিশ্বাস করে না, বরং উল্টে তারা ডেভি আর তার বন্ধুদের ওপর রেগে যায় আর সবাইকে ম্যাকির কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ায়। তাই ম্যাকি সবাইকে ক্ষমা করে দেয়, আর অ্যাজ এ পানিশমেন্ট ডেভির ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। তো এর পরের দিন ম্যাকি ডেভির ঘরে আসে, আর তাদের কনভারসেশনের সময় ম্যাকি বলে যে যেই ছেলেটা তার বাড়িতে এসেছিল সেটা তার নেফিউ ছিল। আর এই কথাটাকে প্রুভ করার জন্য ম্যাকি ডেভির ঘর থেকে একটা কল করে, কিন্তু সেই কলটা কেউই রিসিভ করে না। কিন্তু পরে ডেভি জানতে পারে যে ম্যাকি যেই নাম্বারে ডায়াল করেছিল সেটা ম্যাকির নিজের নাম্বারই ছিল, যার ফলে ডেভি ম্যাকির উপর আরও বেশি করে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এর পরের দিনই একটা সাসপেক্টকে অ্যারেস্ট করা হয়, আর অ্যারেস্টিং অফিসারটা আর কেউ না বরং ম্যাকিই ছিল। এরপর ডেভি নিজের গ্রুপের সাথে একটা প্ল্যান করে যে যখন টাউনের সবাই কেপ মে ফেস্টিভ্যালের জন্য যাবে, তখন সে ম্যাকির ঘরে গিয়ে ইনভেস্টিগেট করবে। অন্যদিকে ফ্যারাডে যে ফেস্টিভ্যালে গিয়েছিল, সে জানতে পারে যে ম্যাকি গার্ডেনের সব মাটি টাউনের বিউটিফিকেশন প্রজেক্টের জন্য কিনে নিয়েছিল, আর এটা জানতে পেরে ফ্যারাডে আর ইটস নিজেদের পজিশন ছেড়ে দেয়। আর অন্যদিকে ডেভি, উডি আর ডেভির প্রতিবেশী নিকি ম্যাকির ঘরে যায়, আর এদের কাছে একটা ভিডিও ক্যামেরাও ছিল। এরপর তারা ওই ঘরের বেসমেন্টে একটা লক রুম দেখতে পায়। যখন তারা ওই রুমের বাথরুমে যায়, তো তারা একটা মিসিং ছেলের মৃত লাশ দেখতে পায়, যেটা পৌঁছতে শুরু করেছে, আর তার সাথে তারা একটা জীবিত ছেলেকেও দেখতে পায় যাকে কিডন্যাপ করা হয়েছিল। তাই তারা ওই ছেলেটিকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। এরপর তারা যখন ম্যাকির ঘর থেকে পালানোর চেষ্টা করে, তখন ডেভির নজর একটা দেয়ালের উপর যায়, যেখানে অনেকগুলো ফটোস টাঙানো ছিল। আর ওই ফটোগুলো ম্যাকির ফ্যামিলির নয়, বরং সেই ছেলেগুলোর ফ্যামিলির ফটো ছিল যাদেরকে ম্যাকি মেরে দিয়েছিল। আর এই ফটোগুলোর মধ্যে ডেভির নিজের ফ্যামিলির ফটোও দেখতে পায়, যার ফলে সে রিয়েলাইজ করে যে সেই হচ্ছে ম্যাকির নেক্সট টার্গেট। এরপর ডেভি আর তার বন্ধুরা সঙ্গে সঙ্গে সব এভিডেন্স পুলিশকে দেখায়, আর পুলিশ এখন সঙ্গে সঙ্গে ম্যাকির বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করে। এরপর সেই রাতেই যখন ডেভি আর উডি ডেভির রুমে ঘুমাচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে ম্যাকি ওই ঘরের পেছন দিক থেকে বের হয়, আর সে ডেভি আর উডিকে কিডন্যাপ করে নেয়। এরপর ম্যাকি ওদের দুজনকে নিজের গাড়ি করে একটা জায়গায় ছেড়ে দেয়, আর সে বলে যে এখন তারা একটা ম্যানহান্টের গেম খেলবে। তাই ডেভি আর উডি জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে, যেখানে তারা একটা জায়গায় লাশের ঢের দেখতে পায়, আর এই দৃশ্য দেখে তারা দুজনেই অনেক ঘাবড়ে যায়। কিন্তু এদিকে ম্যাকি ডেভি আর উডির পিছু নেয়, আর ডেভির একটা পায়ে ছুরি দিয়ে অ্যাটাক করে দেয়। এরপর সে উডিকে খুঁজে উডির গলা কেটে তাকে মেরে দেয়। এরপর ম্যাকি আবার ডেভিকে ধরে, আর সে এটা বলে তাকে ছেড়ে দেয় যে ও ডেভির জন্য একদিন ঠিক ফিরে আসবে।
কেননা ডেভি ম্যাকির লাইফ বরবাদ করে দিয়েছে, আর সে যতদিন না ফিরে আসছে ততদিন ডেভি ম্যাকির ভয়ে ভয়ে দিন কাটাবে। এরপর ডেভি গড়িয়ে গড়িয়ে রাস্তার দিকে আসে যেখানে একটা লোক তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডেভি হিল হওয়ার পর নিজের ডেলি লাইফে ফিরে আসে আর প্রতি সকালে সে পেপার বয়ের কাজ করতে শুরু করে। যখন সে রোজ সেই রাস্তা দিয়ে যায় তো সে উডির বন্ধ ঘরটাকে দেখতে পায়। এরপর সে নিকিকে গুড বাই করে যে টাউন ছেড়ে চলে যাচ্ছিল। এরপর সে ইটস আর ফ্যারাডেকে দেখতে পায় যারা তাদের গ্রুপের ট্রি হাউসকে ভেঙে দেয় আর ডেভিকে ইগনোর করে। এরপর সে ম্যাকির ঘরটাকে দেখতে পায় যার মধ্যে পুলিশের টেপ লাগানো ছিল। এরপর ডেভি যখন নিউজ পেপার পড়ে তো সেখানে লেখা ছিল যে কেপ মিসলেয়ার এখনও জেল থেকে ফেরার আছে। এরপর ডেভির ভয়েস ওভারে আমাদের বলা হয় যে গরমের সময় সবচেয়ে ক্রেজি জিনিস হয়, আর লোকেরা জানতেও পারেন না যে কখন তাদের প্রতিবেশী একটা কিলার হতে পারে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে সামার অফ 84 এর স্টোরি। আর এতক্ষণ তোমরা বুঝে গেছো যে এই মুভির প্লটটা অনেক সিম্পল ছিল। মুভিতে আমাদের ডেভির জার্নিকে দেখানো হয়েছে, যেখানে সে একজন টিনেজার থেকে ম্যাচিওর লোকে পরিণত হয়। এরকম স্টোরিগুলো লিটারারি জনরাতে বিল্ডিং হিউম্যান্স নামে পরিচিত, যেখানে একটা ক্যারেক্টারের মোরাল, স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল গ্রোথ হয়। আর তাছাড়া মুভির রাইটিং আমার অনেক আন্ডার রিটেন বলে মনে হয়েছে, স্পেশালি যখন ডেভির বন্ধুগুলোর ক্যারেক্টারের কথা কনসিডার করি। মুভিতে এটা তো বলা হয়েছিল যে উডির মা একা থাকতো আর ওনার লাইফ খুব বেশি ভালো ছিল না, কিন্তু এই ডিটেলিংটাকে একবার দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর পরে ডেভেলপ করা হয়নি। আর তাছাড়া মুভিতে এটাও বলা হয়েছিল যে ইটসের ফ্যামিলিতে ডোমেস্টিক অ্যাবিউজ হতো, কিন্তু এগেন এই ডিটেলিংটাকে একবার দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর পরে ডেভেলপ করা হয়নি, যার ফলে এই মুভিটা একটু ইনকমপ্লিট বলে মনে হচ্ছিল। আর অ্যাজ এ ভিউয়ার এই ক্যারেক্টারগুলোর সাথে রিলেট করা অনেক মুশকিল হয়ে পড়ে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মুভিতে আমাদের ম্যাকির ক্যারেক্টারের কোনো মোটিভ বলা হয়নি, যার ফলে আমরা বুঝতে পারি না যে ও এই মার্ডারগুলো কেন করছে। কিন্তু মুভির এন্ডিং অনেক স্ক্যারি ছিল, ইন দ্য সেন্স কি আমরা জানতেও পারি না যে কখন আমাদের প্রতিবেশী, যাকে অনেক সাধারণ বলে মনে হয়, সে একজন কিলারও হতে পারে। মুভির এন্ডিংয়ে ম্যাকি যখন ডেভিকে ছেড়ে দেয় তো সেটা অনেক স্ক্যারি ছিল, কেননা ডেভি এরপর থেকে সবসময় ম্যাকির ভয়ে ভয়ে দিন কাটাবে, কারণ ম্যাকি যে কোনো সময় এসে ডেভির ওপরে অ্যাটাক করে দিতে পারে। আর এই মুভিটা হয়তো আমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার কিছু অবজারভেশন অন দ্য মুভি অফ সামার অফ 84। আমি আশা করছি যে তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।